প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ডক্টর মোহাম্মদ ফারুক আহমদ, বিভাগীয় প্রধান রসায়ন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে তোমাদের সামনে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনা ছিল তড়িৎ রসায়ন। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই মহামারী যুগে, করোনা যুগে তোমরা নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমরা আমাদের পড়াশোনার রীতিমতো লেখাপড়াগুলি চালিয়ে যাচ্ছ। কারণ আমরা জানি যে জাতীয় ভার্সিটি যে কোনো সময় আমাদের পরীক্ষায় আসতে পারে, ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে, সেজন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আজকে আমরা পড়াবো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের যে টপিকসটা আমি পড়াবো সেটা হলো পরিবাহিতা, কন্ডাক্টেন্স। তো আজকে আমরা কি শিখবো শিক্ষার্থীরা? আজকে আমরা শিখবো শিখন ফলগুলি হবে। আজকে ক্লাসে পরে তোমরা জানতে পারবে পরিবাহিতার প্রকারভেদ, কোষ ধ্রুবক কি, ঘনমাত্রা হ্রাস করলে মানে দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কিন্তু তুল্য পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? একজন বিজ্ঞানী কোলরাসের সূত্র তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে এবং এর প্রয়োগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং OH মাইনাস বা হাইড্রোক্সিল আয়নের অস্বাভাবিক পরিবাহিতার কারণ কি? আমরা প্রথমে দেখি যে পরিবাহিতা জিনিসটা কি। বলা হচ্ছে রোধের বিপরীত রাশিকেই বলা হয় পরিবাহিতা। রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, কন্ডাক্টেন্স। যে কারণে একটা দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় সেটাকে আমরা বলি পরিবাহিতা। তিন প্রকার: আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা। এর আগে ক্লাসে আমাদের পড়ানো হয়েছে এই সংজ্ঞাগুলি। আপেক্ষিক পরিবাহিতা বলতে আমরা বুঝি কি, যে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটা তড়িৎদ্বারের মধ্যে যদি তড়িৎবিশিষ্ট পদার্থ থাকে, তাহলে এই 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে 1 সেন্টিমিটার কিউব ক্ষেত্রফলের ভিতরে যে দ্রবণ থাকে, সেই দ্রবণের যে পরিবাহিতা সেটা হলো আপেক্ষিক পরিবাহিতা। তার মানে এটা কি, একটা নির্দিষ্ট একটা আয়তন হবে, যে দুই পাশে দুইটা তড়িৎদ্বার থাকবে যাদের ক্ষেত্রফল আছে 1 সেন্টিমিটার স্কয়ার আর দূরত্ব হবে 1 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটার কিউব একটা কোষের মধ্যে যে দ্রবণ থাকে সেই দ্রবণের যে পরিবাহিতা সেটা আপেক্ষিক পরিবাহিতা। পরিবাহিতা নির্ভর করে কিসের উপরে? আয়নের উপরে। ক্যাটায়ন ও অ্যানায়নের পরিবাহিতার উপর নির্ভর করে আমাদের যে কোনো দ্রবণের পরিবাহিতা। সেটা তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা বলতে যে 1 গ্রাম তুল্যভর দ্রবণ যে আয়তনে আছে সেই আয়তনের সমস্ত আয়নগুলি যে পরিবাহিতা সেটা তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা কি? 1 গ্রাম তুল্যভর বিশিষ্ট যে একটা যে দ্রবণ, সেই দ্রবণের ভিতরে আয়নগুলো যে পরিবাহিতা সেটা তুল্য পরিবাহিতা। মোলার পরিবাহিতা হলো যে 1 গ্রাম মোল দ্রবণের মধ্যে যে আয়নগুলি আছে, ক্যাটায়ন ও অ্যানায়ন, তাদের যে পরিবাহিতা সেটা হলো মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতার সাথে কার সম্পর্ক? 1 মোল দ্রবণের সম্পর্ক। তাহলে আপেক্ষিক পরিবাহিতা থেকে তুল্য পরিবাহিতা বেশি হবে। আর যে সকল পদার্থের তুল্য ভর আর আণবিক ভর একই, তাদের তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতা একই হবে। আপেক্ষিক পরিবাহিতা বোঝালে কি দ্বারা, কে দ্বারা বোঝানো হয়েছে? কাপ্পা, তুল্য পরিবাহিতা ল্যামডা এবং মোলার পরিবাহিতা মিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এখানে বোঝা যায় এখানে ল্যামডা ইকুয়াল টু তুল্য পরিবাহিতা ইকুয়াল টু আমাদের আপেক্ষিক পরিবাহিতার সাথে যে আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্য ভর দ্রব থাকে, তাই ওই দ্রবণের যে পরিবাহিতা তাকে আমরা বলি তুল্য পরিবাহিতা। এটা সমান কে ইনটু 1000 সি মানে হলো তার আয়তন, যে আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্যভর দ্রব থাকে। ঠিক তেমনি মোলার পরিবাহিতা হলে 1 মোল দ্রবণের মধ্যে যে দ্রবণের মধ্যে 1 মোল দ্রব থাকে, তার যে সমগ্র যে দ্রবণের যে পরিবাহিতা সেটা হলো তার মোলার পরিবাহিতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কে ইকুয়াল টু আপেক্ষিক পরিবাহিতা গুণ বিএম ইকুয়াল টু যে আয়তনের মধ্যে থাকে, এটা দ্বারা কে ইকুয়াল টু 1000 সি। সি মানে ঘনমাত্রা, সি মানে কি? ঘনমাত্রা। প্রত্যেকটা কোষেরই একটা ধ্রুবক থাকে। কি থাকে? কোষ ধ্রুবক। পরিবাহিতা মাপার যে কোষ থাকে সেই কোষের একটা ধ্রুবক থাকে। আমরা জানি যে রোধ ইকুয়াল টু, যে পর্যবেক্ষিত রোধ ইকুয়াল টু রো হলো আপেক্ষিক রোধ ইনটু এল বাই এ। এল হলো কোষের দৈর্ঘ্য, এ হলো কোষের ক্ষেত্রফল। তাহলে আমরা বলি পর্যবেক্ষিত পরিবাহিতা ইকুয়াল টু পর্যবেক্ষিত রোধ ইকুয়াল টু আপেক্ষিক রোধ ইনটু এল বাই এ। এল মানে দৈর্ঘ্য, এ মানে ক্ষেত্রফল। এল বাই এ একটা ধ্রুবক, যে কোনো কোষের জন্য এটা এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলে কোষ ধ্রুবক। তাহলে এ ইকুয়াল টু কি হবে? আর বাই কি হবে? এটা আর বাই এখানে কি হবে? এখানে হবে কোষ ধ্রুবক এ ইকুয়াল টু
যে পর্যবেক্ষিত পরিবাহিতা বাই পর্যবেক্ষিত রোধ বাই আপেক্ষিক রোধ। তাহলে পর্যবেক্ষিত রোধের বিপরীত হলো পরিবাহিতা, সুতরাং পর্যবেক্ষিত রোধ ইকুয়াল টু 1 বাই পর্যবেক্ষিত পরিবাহিতা, আর আমাদের আপেক্ষিক রোধ ইকুয়াল টু 1 বাই আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা উপরে চলে যাবে আর পর্যবেক্ষিত নিচে যাবে। তাহলে সেজন্য কোষ ধ্রুবক এম আর কোষ ধ্রুবক সমান আপেক্ষিক পরিবাহিতা ভাগ পর্যবেক্ষিত পরিবাহিতা। আমরা এটা শিখতে হবে। এখন আমাদের একটা প্রশ্ন আছে, ঘনমাত্রা হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন? আবার বলি, ঘনমাত্রা হ্রাস করলে যে কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। আপেক্ষিক পরিবাহিতা হলো কতটুকু? যে 1 সেন্টিমিটার কিউব যে আয়তনের মধ্যে যে আয়নগুলি আছে তাদের যে পরিবাহিতা। এখন যদি আমরা দ্রবণের ঘনমাত্রা হ্রাস করি, হ্রাস করলে কি, তার মানে কি, দ্রবণ যদি লঘু করা হয় তাহলে কি হবে? দ্রবণের আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে আয়নের পরিমাণ কমে যাবে, ফলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। কারণ একক আয়তনের মধ্যে কি হবে? তাদের আয়নের পরিমাণ হ্রাস পাবে, তার আয়নের পরিবাহিতা হ্রাস পাবে, তাহলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। বলা হয়েছে যে আপেক্ষিক পরিবাহিতা হ্রাসের কারণ, ঘনমাত্রা হ্রাস করলে 1 ঘন সেন্টিমিটার কিউব আয়তনে আয়নের পরিমাণ মানে ক্যাটায়নের আয়নের পরিমাণ হ্রাস পায়, ফলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। তবে শক্তিশালী তড়িৎবিশ্লেষের দ্রবণ যদি তড়িৎবিশ্লেষ শক্তিশালী ও সম্পূর্ণ আয়নিত থাকে, তাই দ্রবণকে লঘু করলে দ্রবণের মোট আয়নের পরিমাণ একই থাকে, তাই তুল্য পরিবাহিতা হ্রাস পায়। তুল্য পরিবাহিতার সম্পর্ক কি? যে 1 গ্রাম তুল্য ভর আয়তনের মধ্যে যে আয়ন আছে, তাহলে যেহেতু শক্তিশালী তড়িৎবিশ্লেষ সম্পূর্ণ আয়নিত থাকে, সম্পূর্ণ কি থাকে? আয়নিত থাকে, সেই জন্য যে শক্তিশালী তড়িৎবিশ্লেষ যদি আমরা লঘু করি, ঘনমাত্রা হ্রাস করি, আয়ন একই থাকে এবং সম্পূর্ণ আয়নিত থাকে, সেই জন্য দ্রবণের তুল্য পরিবাহিতা কোনো চেঞ্জ হয় না। আবার বলা হচ্ছে যে দ্রবণটা যদি গাঢ় হয়, গাঢ় আয়নগুলো একই তুল্য পরিবাহিতা হ্রাস পায় না। গাঢ় দ্রবণের ঘনমাত্রা যদি বেশি হয়, যে আয়নগুলি দ্রবীভূত থাকে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ থাকার জন্য, ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়নের প্রতি অ্যানায়নের পারস্পরিক আকর্ষণ থাকার জন্য আয়ন আবহমণ্ডল তৈরি করে। কি তৈরি করে? আয়নগুলি আয়ন আবহমণ্ডল তৈরি করে, ফলে পুঞ্জীবিত অবস্থা থাকে, তারা একত্রে থাকে, ফলে দ্রবণের লঘু করলে এই পুঞ্জীবিত যে অবস্থা থাকে আবহমণ্ডলটা ভেঙে যায়, তখন সম্পূর্ণ আয়নগুলি মুক্ত অবস্থা থাকে, ফলে পরিবাহিতায় অংশগ্রহণ করে। আবার বলি যে যদি গাঢ় দ্রবণ থাকে, একে যদি লঘু করা হয়, গাঢ় দ্রবণের ভিতরে কিভাবে থাকে? আয়নগুলি নিজের মধ্যে আকর্ষণ করে পুঞ্জীবিত অবস্থায় তারা আয়ন আবহমণ্ডল তৈরি করে, ফলে সম্পূর্ণ আয়নিত অবস্থা থাকে না। কিন্তু যখন যদি লঘু করা হয়, কি করা হয়? লঘু করা হয়, তাহলে সবগুলি আয়ন কি হয়ে যায়? এই আবহমণ্ডলকে ভেঙে তার কি করে? আয়নিত অবস্থা থাকে, ফলে পরিবাহিতা বৃদ্ধি করে। এই জন্য তুল্য পরিবাহিতা বৃদ্ধি পায়। কারণ তুল্য পরিবাহিতার সাথে সম্পর্ক কি? তুল্য পরিবাহিতার সাথে সম্পর্ক হলো সম্পূর্ণ 1 মোল তুল্যভর আয়তনের আয়ন। আবার মৃদু তড়িৎবিশিষ্ট দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে কি করলে? মৃদু তড়িৎবিশিষ্ট দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? বিয়োজন মাত্রা। আমরা জানি যে অসওয়ালের সূত্র অনুযায়ী মৃদু তড়িৎবিশিষ্টের ক্ষেত্রে যত দ্রবণ লঘু করবো তত বিয়োজন মাত্রা হ্রাস পায়, ফলে আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন আমরা দেখি যে কোলরাসের সূত্র আছে আমাদের কি ক্ষেত্রে? একটা দ্রবণের আমাদের পরিবাহিতা নির্ণয়ের ক্ষেত্রে। কার সূত্র? কোলরাসের সূত্র, বিজ্ঞানী। অসীম লঘুতায় কোন তড়িৎবিশ্লেষের তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা মানে কি? 1 গ্রাম তুল্যভর দ্রবণের যে টোটাল পরিবাহিতা হলো তুল্য পরিবাহিতা, দুটি স্বাধীন সংখ্যার যোগফলের সমান। তুল্য পরিবাহিতা সমান সমান ক্যাটায়ন ও অ্যানায়নের কি? ক্যাটায়ন ও অ্যানায়নের পরিবাহিতার যোগফলের সমান। একটা প্রশ্ন আছে, অসীম লঘুতায় মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থের পরিবাহিতা নির্ণয়। আবার বলি, এই প্রশ্নটা অনেকবার আসছে, অসীম লঘুতায় মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থের পরিবাহিতা নির্ণয়। তাহলে আমরা কি ধরনের পরিবাহিতা? এখানে তুল্য পরিবাহিতা নির্ণয়। তুল্য পরিবাহিতাতে কার সম্পর্ক? সবসময় 1 গ্রাম তুল্যভর দ্রবণের সম্পর্ক। তাহলে আমরা এখানে একটা চিত্র দেখি যে অসীম লঘুতায় পরিবাহিতা মানে কি? যে একটা দ্রবণকে যদি লঘু করতে করতে অসীম মানে সর্বোচ্চ যদি কি করা? লঘু করা হয়, তখন যে পরিবাহিতা পাওয়া যায় তাকে বলে অসীম বা শূন্য গাঢ়তায় তুল্য পরিবাহিতা। সর্বোচ্চ দ্রবণকে লঘু করলে যে আমাদের কি পাই? দ্রবণের পরিবাহিতা পাই। তাইলে আমরা এখন অসীম লঘুতায় মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থের পরিবাহিতা নির্ণয় করি কার সূত্রের মাধ্যমে? কোলরাস সূত্রের মাধ্যমে। আমরা এখন চিত্র দেখি যে আমরা ওয়াই অক্ষে বিভিন্ন দ্রবণের তুল্য পরিবাহিতা দেওয়া আছে এবং ওয়াই
এখন আমাদের এক্স অক্ষে এই দ্রবণগুলোর নর্মাল ঘনমাত্রার কি রুট ওভার করা হয়েছে, ঘনমূল করা হয়েছে 0.5। এটা একটা মান কার, এই প্রত্যেকটা দ্রবণের ঘনমাত্রার কি করা হয়েছে, বর্গমূল করা হয়েছে 0.05। এই মানটা 0.1, 0.15, 0.02 আস্তে আস্তে বাড়ছে, এদিকে আস্তে আস্তে ঘনমাত্রা লঘু করা হয়েছে। যেমন এটা এই গ্রাফটাকে কার ক্ষেত্রে, পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা বেরিয়াম ক্লোরাইড। এটা যদি আমরা ডান থেকে বাম দিকে এসেছি তখন দ্রবণ কি হচ্ছে, লঘু হচ্ছে। আর এখানে পরিবাহিতাগুলি ম্যাপে পরিবাহী মাপ হয়েছে। আমরা দেখলাম যে বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে তুল্য পরিবাহিতাগুলো মানগুলি কি থাকে, সরলরেখা থাকে। ফলে এখান থেকে আমরা এখানে সরলরেখাগুলি একটু মতো নিয়ে এসে অসীম লঘুতার মান আমরা করতে পাই, ওয়াই অক্ষ থেকে পাই। আমরা মানগুলি বসাই, এখানে অসীম লঘুতার মান বেরিয়ে যায়। তীরগুলি মানে তীরের জায়গাটা হলো প্রত্যেকটা দ্রবণের জন্য অসীম লঘুতার মান। কিন্তু মৃদু, যেমন মৃদু তড়িৎ বিশ্লেষ্য ইথানোয়িক অ্যাসিড, তার ক্ষেত্রে কিন্তু তার এই রেখাগুলি কি হয় না, সরলরেখা হয় না, এটা কেমন হয়েছে, বাঁকা হয়েছে। ফলে তার পক্ষে এইভাবে অসীম লঘুতায় কি নির্ণয় করা সম্ভব নয়, তুল্য বৈদ্যুতিক নির্ণয় করা সম্ভব নয়। তাহলে মৃদু অ্যাসিড বা তড়িৎ পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতায় তুল্য বৈদ্যুতিক নির্ণয় করতে হলে কার সূত্র, কোলরাসের সূত্র। কিভাবে বলছে, কোলরাসের সূত্র প্রয়োগ করে পরোক্ষভাবে মৃদু তড়িৎ অ্যাসিডিক অ্যাসিডের অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায়। কিভাবে করা যায়, আমরা জানি যে উনি বলছেন যে যে কোনো দ্রবণের তুল্য পরিবাহিতা সমান তার আয়নগুলোর অসীম লঘুতায় তুল্য পরিবাহিতার যোগফলের সমান। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এই যে অ্যাসিডিক অ্যাসিড বাংলায় H+ আর ইথানোয়িক অ্যাসিড দুইটার যে আয়ন আছে, এই দুইটা আয়নের তুল্য অসীম লঘুতায় তুল্য পরিবাহিতাই হলো আমাদের ইথানোয়িক অ্যাসিডের তুল্য পরিবাহিতা। তাহলে এই দুটাকে সাজায় লিখতে পারলে H+ এর তুল্য অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা ক্লোরাইডের, তারপরে ইথানোয়িক অ্যাসিডের প্লাস সোডিয়ামের, তারপরে হলো মাইনাস সোডিয়ামের মাইনাস ক্লোরাইডের। এইভাবে যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত কি পাওয়া যায়, এই হাইড্রোজেন আয়ন বা প্রোটনের তুল্য পরিবাহিতা আর ইথানোয়িক অ্যাসিডের তুল্য পরিবাহিতা পাওয়া যায়। তাহলে এই যে 6টা মান, এগুলি কোত্থেকে আসছে, এই দুইটা আসছে ইথানোয়িক অ্যাসিড থেকে, এই দুইটা এসেছে সোডিয়াম অ্যাসিড ইথানয়েড থেকে, আর সোডিয়ামের ক্লোরাইড আয়ন এসেছে সোডিয়াম ক্লোরাইড থেকে। তাহলে দেখা গেল যে ইথানোয়িক অ্যাসিডের টোটাল তুল্য পরিবাহিতা ইকুয়াল টু H+ আর CH3 ডাবল ইথানয়েড আয়নের তুল্য অসীম লঘুতায় তুল্য পরিবাহিতার সমান। আর এই মানগুলি আসছে কোত্থেকে, HCl এর অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা প্লাস ইথানোয়িক অ্যাসিডের অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা মাইনাস আমাদের সোডিয়াম ক্লোরাইডের অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা। এই সমীকরণটা বসানো হয়েছে, পাওয়া গেছে কাতে, কোলরাসের সূত্র প্রয়োগ করে। এছাড়াও আমরা অসীম লঘুতায় আমরা কি করতে পারি, যে তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি। কোলরাসের সূত্রের আর কি কি প্রয়োগ আছে, এই এখানে দেখলাম যে আমরা যে কোনো একটা মৃদু তৈলদৃশ্য দ্রবণের অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করেছি। তারপরে আমরা করতে পারি কি, কোলরাসের সূত্র অন্যান্য প্রয়োগ হলো তুল্য পরিবাহিতা নির্ণয়, আয়নীয় পরিবাহিতা নির্ণয়, যে কোনো আয়নের ক্যাটায়ন বা অ্যানায়নের আলাদাভাবে পরিবাহিতা নির্ণয় করতে পারি কার মাধ্যমে, কোলরাসের সূত্র প্রয়োগ করে। স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা নির্ণয় করতে পারি, মৃদু তৈলদৃশ্যের দ্রাব্যতা নির্ণয় করতে পারি, পানির আয়নিক গুণাঙ্ক নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আজকে যে পার্ট লেসন, সেটা হলো কি আমাদের যে পরিবাহিতা, কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্সের সম্বন্ধে তোমরা ভালো মতো জানো। শিক্ষার্থীরা তোমরা কন্ডাক্টেন্স সম্বন্ধে জানতে হবে প্রথমেই আমাদের রোধ কি, পরিবাহিতা কি জানতে হবে। পরিবাহিতা রোধের সম্পূর্ণ বিপরীত একটা রাশি। সেই পরিবাহিতা কয় প্রকার, এই তিনটার সম্বন্ধে খুব ভালো জানতে হবে। আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা। আমি আগেও বলছি, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পাকে, এটা হলো শুধুমাত্র 1 সেন্টিমিটার কিউব একটা আয়তনের মধ্যে দ্রবণের যে পরিবাহিতা, ক্যাটায়ন অ্যানায়নের মোট পরিবাহিতা। আর তুল্য পরিবাহিতা হলো 1 গ্রাম তুল্যবর আয়তনের মধ্যে যে আয়নগুলি আছে ক্যাটায়ন অ্যানায়ন, তাদের যে সর্বমোট পরিবাহিতা, সেটা হলো তুল্য পরিবাহিতা। আর মোলার পরিবাহিতা হলো 1 মোলার যে দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত আছে, তাদের ক্যাটায়ন ও অ্যানায়নের সর্বমোট আমাদের যে পরিবাহিতা, সেটাই হলো আমাদের মোলার পরিবাহিতা। সেটা মিউ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা আজকে পড়েছি পরিবাহিতার প্রকারভেদগুলি পড়েছি। কোষ ধ্রুবক খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরিবাহিতা কোষেরই একটা কোষ ধ্রুবক আমাদের জানতে হবে। কোষ ধ্রুবক হলে আপেক্ষিক পরিবাহিতা বা পর্যবেক্ষিত পরিবাহিতা। ঘনমাত্রা হ্রাস করলে, মানে দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়, কারণ এটার সাথে আয়তনের সম্পর্ক। কিন্তু তুল্য পরিবাহিতা বৃদ্ধি পায়। তুল্য পরিবাহিতা কোন হ্রাস
পায় না কেন, সেটা খুব ইম্পর্টেন্ট। একবার না আসলে আরেকবার আসবে, ভালো মতো পড়বে তোমরা। কোলরাসের সূত্রের প্রয়োগ। কোলরাস সূত্র মানে কি, যে একটা দ্রবণের কি মোট পরিবাহিতা ইকুয়াল টু ক্যাটায়নের পরিবাহিতা প্লাস অ্যানায়নের পরিবাহিতার যোগফলের সমান। আর তাহলে আমরা ভালো মতো জানবো। পরবর্তী ক্লাসে আমরা জানবো জলীয় দ্রবণে H+ ও OH- আয়নের অস্বাভাবিক পরিবাহিতার কারণ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটা সুন্দরভাবে শুনেছ এবং মনোযোগ দিয়ে তোমরা ফলো করেছ। আগামী ক্লাসগুলিতে আমরা আরও ভালোভাবে পরিবাহিতা সম্পর্কে জানবো, পরিবাহিতার যে কোনগুলি আরও ইম্পর্টেন্ট সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।